Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope by the grace of Allah you are well. I am also fine. Dear students, I will discuss about binomial expansions. All students are invited to this class. This is my first video class on binomial expansions of class 12. Let's go back to today's lesson. Dear students, দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে binomial expansions. প্রথমে আমরা দ্বিপদী রাশি নিয়ে ডিসকাস করব। দ্বিপদী রাশি মানে কি? দ্বি মানে দুই, পদ মানে পদ। দুটি পদযুক্ত বীজগণিতীয় রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। আবার বলছি, দুটি পদযুক্ত বীজগণিতীয় রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। আমরা তিনটা উদাহরণ দিয়েছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই খেয়াল করা। a প্লাস এক্স, a মাইনাস এক্স, a প্লাস বি। এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আছে ইত্যাদি। এই ধরনের রাশিগুলোকে বলা হয় দ্বিপদী রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিপদী রাশি থেকে কিভাবে দ্বিপদী বিস্তার করা যায়, কিভাবে বিস্তৃতি করা যায়, এখন এটা আমরা শিখব। সূত্রটা একবার একটু দেখে নিব। সূত্রটা হচ্ছে NCR ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আবার বলছি, NCR ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটি আমাদের দরকার পড়বে। সূত্রটি আগেই লিখে দিয়েছি, সবাই মনে রাখবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস x হচ্ছে একটা রাশি। a প্লাস x হোল টু দি পাওয়ার 1, এটাকে আমরা লিখতে পারি a প্লাস x। এটাকে লিখতে পারি কিভাবে? এটার পাওয়ার কত আছে? 1। এখানে সহগটা আসবে, দ্বিপদী বিস্তৃতির সহগটা আসবে 1 c নট e টু দি পাওয়ার 1 মাইনাস 0 প্লাস 1 c 1 e টু দি পাওয়ার, সরি এখানে তুমি চাইলে x টু দি পাওয়ার 0 লিখতে পারবে। 1 c 1 e টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস x হোল টু দি পাওয়ার 1, এটাকে আমরা লিখতে পারি a প্লাস x। এটাকে লিখতে পারি 1 c নট e টু দি পাওয়ার 1 মাইনাস 0 ইনটু x টু দি পাওয়ার 0। এখানে 1 c নট এর মানটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1, আর e টু দি পাওয়ার 1 মাইনাস 0 তো a, x টু দি পাওয়ার 0 হচ্ছে 1। এটা আমরা না লিখলে অসুবিধা নাই, লিখে বুঝাই দিছি। 1 c 1 এর মান হচ্ছে 1, এই সূত্র ব্যবহার করে। e টু দি পাওয়ার 1 মাইনাস 1, এখানে সবাই খেয়াল করে দেখাও, এখানে 1 c নট আর এখানে আছে 1 c 1। এখানে e টু দি পাওয়ার 1 মাইনাস 0, এখানে x টু দি পাওয়ার 0, এখানে e টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 1। এইভাবে যাবে। এটার মান 1, e টু দি পাওয়ার 0 মান 1 থাকে x, তাহলে a প্লাস x থাকে। এটার মান যে 1, এটার মান যে 1, এই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো। এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস x হোল স্কয়ার, এই সূত্রটা সবাই পড়ে আসছো যে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সহজ। এর পাওয়ার হচ্ছে 2। a স্কয়ারটাকে আমরা লিখতে পারবো কিভাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করে দেখো, এর পাওয়ার আছে 2, সহগ আসবে 2 2c নট e টু দি পাওয়ার, এটার পাওয়ার আছে 2 দিয়েছি, আর এখানে 0, এখানে 0 দিয়েছি, ইনটু x টু দি পাওয়ার 0। এটার মান আসবে a স্কয়ার। তারপরে এখানে 2c নট, এরপরেরটা হবে 2c1 e টু দি পাওয়ার, এখান থেকে কমতে থাকবে। এখন e টু দি পাওয়ার 2 0 0 0 পরিবর্তে আসবে 1, এখানে 1 আসছে, এখানে 1 আসবে, এখানে 0 যা আসছে, এখানে 0 আসছে, এখানে 0,
এখানে তাহলে কত আসবে x টু দি পাওয়ার 1। আশা করি বুঝতে পেরেছে এটা। তারপরে দেখো এখানে 2c, এখানে 1 আসছে, এখানে 2, এখানে এর পাওয়ার কত 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর এখানে আসবে a টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার 2। খুবই সহজ, যেখানে 2 আসলে এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0। তাহলে a প্লাস x হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। এটাকে যদি আমরা দ্বারাই বিস্তার করি আমরা পাবো এইভাবে, এটার মান হবে 1, এটার মান 2, এটার মান হবে 1। এই সূত্র ব্যবহার করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1c নট 1c1 2c নট 2c1 2c2 ইত্যাদি এগুলোকে বলা হয় দ্বিপদী বিস্তৃতির সহগ। এগুলো হচ্ছে একটা প্রতীক, দ্বিপদী বিস্তৃতির প্রতীক। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? a প্লাস b হোল কিউব সূত্র আমরা আগে করে আসছি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। খুবই সহজ। এটাকে আমরা কিভাবে লিখবো এখন? এটার পাওয়ার কত আছে 3, তাহলে সহগ আসবে 3c নট e to the power 3 minus 0 into x to the power 0। আশা করি বুঝতে পেরেছ। এরপরেটা কত আসবে 3c1 e to the power 3 minus 1 into x to the power 1। এটার মান আসবে 3, এটার মান হচ্ছে 1, প্লাস পরেরটা আসবে 3c2 e to the power 3 minus 2 into x to the power 2 plus এরপরটা আসবে 3c3 e to the power 3 minus 3 into x to the power 3। এটার মান আসবে এই প্রতীকটার মান অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির সহগের মানটা আসবে 1, আর e to the power 0 তো 1 আসবে, x কিউব পাবো আমরা। এটাকে আমরা এই আকারে বিস্তার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, 1 2 3 এইভাবে 4 5 6 7 যে কোনো সংখ্যার জন্য বের করা যাবে। ফর অল n বিলংস টু n এর জন্য এখন যদি আমরা এখানে পাওয়ার n নেই তাহলে কত আসবে এটার অনুসারে আমরা কি বিস্তার করব। এটার পাওয়ার হচ্ছে n, সহগটা আসবে n c নট e to the power n minus 0 into x to the power 0। তারপরেটা আসবে n c1 e to the power n minus 1 into x to the power 1। যে শিক্ষার্থীদের তোমরা বলো এরপরটা কত আসবে? নিঃসন্দেহে বলবে যে nc2 e to the power n minus 2 into x স্কয়ার। পরেরটা আসবে nc3 e to the power n minus 3 into x কিউব। এইভাবে চলতে থাকবে and so on plus ncr e to the power n minus r into x to the power r। এইভাবে চলতে থাকবে ncn e to the power n minus n into x to the power n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই nc নট nc1 nc2 nc3 ncr ncn এই সবগুলোর সহগ দ্বিপদী বিস্তৃতির সহগ অর্থাৎ প্রত্যেকগুলোর মান এই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো। এই সূত্রটাকে কি সূত্র বলা হয়? এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটিকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। শিক্ষার্থীবৃন্দ আবার বলো, এই সূত্রটাকে কি সূত্র বলা হয়? এই সূত্রটাকে বলা হয় বাইনোমিয়াল থিওরেম। তাহলে এই সূত্রটা আরেকবার আমি বলে দিচ্ছি, a plus x whole to the power n nc naught e to the power n minus 0 into x to the power 0 plus nc1 e to the power n minus 1 into x to the power 1 plus nc2 e to the power n minus 2 into x square nc3 e to the power n minus 3 into x cube plus ncr e to the power n minus r into x to the power r plus and so on ncn e to the power n minus r into x to the power n। এই সূত্রটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। আর এগুলো হচ্ছে nc0 nc1 nc2 nc3 ncr and so on ncn।
এগুলো হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগ, এগুলো হচ্ছে প্রতীক, দ্বিপদী বিস্তৃতির প্রতীক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটুকু বুঝতে পেরেছ। এখন আরেকটি কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে পাওয়ার এন, এনটা কি হবে? এনটা হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার বলছি, এনটা কি হবে? এই পাওয়ারটা কি হবে? সবসময় 1 2 3 এন এগুলো হবে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দ্বিপদী উপপাদ্যটা আমরা এখন শিখলাম, এটাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, এভাবে এন্ড সো অন। এটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ বা r+1 তম পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে কি পদ বলা হয়? তোমরা নিঃসন্দেহে বলবে যেটা প্রথম পদ। এটাই প্রথম পদটাকে T1 দ্বারা প্রকাশ করা হয়। এটা প্রথম পদ হচ্ছে a n c naught e to the power n-0 into x to the power 0, এটা প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কোনটা? তোমাদের লিখলাম দ্বিতীয় পদ হচ্ছে এটা, এটাকে T2 দ্বারা প্রকাশ করা হয় nc1 e to the power n-1 into x to the power 1। তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ, এটাকে T3 দ্বারা প্রকাশ করা হয় nc2 e to the power n-2 into x square, এভাবে and so on। চতুর্থ পদ, এই পদটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে মনে রাখবে, এই পদটাকে কি বলা হয়? দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা r+1 তম পদ। Tr+1 দ্বারা প্রকাশ করা হয় ncr e to the power n-r into x to the power r, এটাকে বলা হয় r+1 তম পদ বা সাধারণ পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিকে বলা হয় দ্বিপদী উপপাদ্যের r+1 তম পদ বা সাধারণ পদ। এই সূত্রটি তোমরা বারবার খাতার মধ্যে লিখবে, কমপক্ষে 10 বার লিখবে। এই সূত্রটাও কমপক্ষে 10 বার খাতায় লিখবে, তাহলে তোমাদের এটা শেখা হয়ে যাবে। আশা করি এই সূত্রটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব মধ্যপদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যপদ আমরা বলতে কি বুঝি, মধ্যপদ সম্পর্কে এখন আমরা ডিসকাস করব। কিভাবে মিডল টার্ম বের করা হয়, মধ্যপদ বের করা হয়। মধ্যপদ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যপদ বলতে আমরা কি বুঝি? এই যে একটা দ্বারা লিখেছি a প্লাস x হোল টু দি পাওয়ার n, এই যে দ্বারাটা লিখেছি যে কোনো দ্বারা হতে পারে, এই দ্বারা ঠিক মাঝামাঝি পদটাকে বলা হয় মধ্যপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি যে প্লাস x হোল টু দি পাওয়ার n, এটা অনেক বড় একটা দ্বারা লিখছি, অর্থাৎ এই সূত্রটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। এটা ঠিক প্রথম দিক থেকে শেষের দিক থেকে হিসাব করা যায়, মাঝখানে যে পদটা পাওয়া যাবে সেই মাঝখানে পদটাকে বলা হয়, মাঝের পদটাকে বলা হয় মধ্যপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি প্রশ্ন থাকে যে এখানে n এর মান জোড় হবে নাকি বিজোড় হবে। n এর মান জোড় হতে পারে, n এর মান বিজোড় হতে পারে। n এর মান যদি জোড় হয় তাহলে মধ্যপদ আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা উদাহরণ লক্ষ্য করো সবাই। মধ্যপদ নির্ণয়, এটিকে আবার তোমরা লিখবে a প্লাস x হোল স্কয়ার, সূত্র লিখছি a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে লিখেছি। এখন এইখানে n এর মান জোড় নাকি বিজোড়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে শুনে রাখো যে এখানে n এর মান হচ্ছে জোড়। n এর মান যদি জোড় হয়, যদি n এর মান
জোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হবে n+1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা পদ সংখ্যা সম্পর্কে আলোচনা করি। a + x হোল স্কয়ার, এখানে পাওয়ার আছে 2, পদ আছে কয়টা? 1 2 3টা পদ আছে, অর্থাৎ পাওয়ার যত হবে, ঘাত যত হবে, পদ সংখ্যা হবে তার এক বেশি, তার চেয়ে একটা বেশি। এখানে পাওয়ার যত, পদ হবে একটা বেশি, এখানে পাওয়ার যত, পদ হবে একটা বেশি। 1 2 3 4, চারটা পদ হবে। অর্থাৎ n এর মান যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা হবে একটা বেশি, n+1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করে দেখো, n এর মান জোড়, তাহলে পদ হচ্ছে কয়টা? 1 2 3টা হয়েছে পদ। তাহলে আগেরটা বাদ দাও, শেষেরটা বাদ দাও, মাঝখানে পদটা কোনটা পাওয়া যায়? 2ax। এটাকে বলা হয় এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ যখন n এর মান জোড়। এখানে খেয়াল করে দেখো, এটাকে আমরা লিখছি, এটা বাদ দাও, এটা বাদ দাও, এই যে পদটা, এই পদটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন কি শিখলাম? যে n এর মান জোড় হলে মধ্যপদ হবে একটা। এর সূত্রটা কি? সূত্রটা আমরা এখন শিখব। কিভাবে সূত্রটা কি? তাহলে একটু মুছে দিই, এটা একটু পরে লিখবো আমরা প্রয়োজনে। n এর মান জোড় হলে মধ্যপদ হচ্ছে একটা, এটা হচ্ছে তার মধ্যপদ। সূত্রটা কি? সূত্রটি হচ্ছে n এর মান জোড়ের ক্ষেত্রে মধ্যপদ একটি, সুতরাং মধ্যপদটি হবে n/2 প্লাস 1তম পদ। এখানে n এর মান হচ্ছে 2, এখানে যদি আমরা 2 বসাই, 2/2 প্লাস 1, দুইটা 2 এর ভাগ করলে 1 1 আর 1 যোগ করলে আসবে 2, 2তম পদ। তাহলে এখানে খেয়াল করে দেখি আমরা, 1 আর 2, 2তম পদ কত আছে? 2তম পদ হচ্ছে 2c1 a to the power 2 minus 1 into x to the power 1। তাহলে n এর মান জোড় হলে মধ্যপদ হবে এটা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি বুঝতে পেরেছো। যখন n এর মান বিজোড় হবে, n এর মান যখন বিজোড় হবে তখন মধ্যপদ কত হবে? আমরা এখানে এটা কেটে দেই। যখন n এর মান বিজোড় হবে, তখন পদের সংখ্যা হবে n+1, অর্থাৎ জোড়। তাহলে n এর মান বিজোড় হলে, একটু আগে আমরা দেখেছি যে a+x হোল কিউব সূত্র ব্যবহার করলে মাঝখানে যে দুইটা পদ, সেই দুইটা পদকে বলা হয় মধ্যপদ। সেই মাঝখানে পদ দুটি কিভাবে আসে, কোন সূত্র দ্বারা আসে, এটা একটু খেয়াল করে দেখো। তাহলে মধ্যপদ হবে দুইটি, সুতরাং মধ্যপদ দ্বয় n-1/2 প্লাস 1তম পদ ও n+1/2 প্লাস 1তম পদ। n এর মান যদি বিজোড় হয়, উদাহরণস্বরূপ n এর মান 3 - 2 প্লাস 1তম পদ, 3 প্লাস 1/2 প্লাস 1তম পদ। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 আর 1 দিয়ে 2, আর এটা আসবে কত? 3। তাহলে একটু আগে যে সূত্রটা আমরা খেয়াল করেছিলাম a+x হোল কিউব, ওইটার 2তম পদ আর 3তম পদ, 2তম পদ আর 3তম পদটাকে বলা হয় মধ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা লিখেছিলাম সাধারণ পদ tr+1 ইকুয়াল হচ্ছে ncr
a to the power n minus r into x to the power r, x to the power r। যদি এখান থেকে বলে দেয় যে দ্বিপদী বিস্তৃতিতে x বর্ধিত পদ অর্থাৎ ধ্রুব পদ বা x to the power x to the power 10 এর সহগ নির্ণয় করো, কিভাবে বের করবে এই জাতীয় অঙ্কগুলো একটু সবাই ফলো করো। আমরা একটা অঙ্ক লিখতেছি 5 এর এ অধ্যায়ের 27 নম্বর ম্যাথ। এই সূত্র ব্যবহার করে কিভাবে করা যায় 27 নম্বর ম্যাথটি সবাই খেয়াল করে দেখো। 2x³ minus 1/x whole to the power 12 এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ বা ধ্রুব পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র ব্যবহার করে, এই সাধারণ পদের সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করব। তাহলে আমরা লিখব সমাধান 2x whole cube minus 1/x whole to the power 12 এত এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে tr+1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন tr+1 আমরা নির্ণয় করব। NCR সূত্র n এর জায়গায় কত আছে 12, NCR আর এর জায়গায় হচ্ছে r। a to the power a মানে কত, এখানে আছে a এর জায়গায় আছে 2x³ a to the power n minus r into x to the power r, x মানে কত বলো -1/x whole to the power r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। এখন 12cr 2 এর পাওয়ার কত আছে 2 to the power 12 minus r x³ এর পাওয়ার আলাদা করে লিখতেছি, সেটি এটা গুণ করে দিতে হবে 3 12 36 -3r আর -1টাকে যদি আমরা বের করে নিয়ে আসি -1 to the power r হবে। আর 1/x টাকে যদি আমরা উপরে উঠাই দেই x to the power -1 আর r গুণ করলে -r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে গুণ আছে, x এর পাওয়ার আর x এর পাওয়ার এগুলো গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কি আসবে, এটা যোগ হয়ে যাবে 36 4r into -1 to the power r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় যতগুলি ম্যাথ আছে এত এর বিস্তৃতি x বর্জিত পদ বা ধ্রুব পদ বা এরকমও থাকতে পারে যে x to the power 12 এর সহগ x to the power 10 এর সহগ নির্ণয় করা, সব একইভাবে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে এই বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করতে বলছে। যেহেতু x বর্জিত পদ নির্ণয় করতে বলছে, তাহলে এইটার পাওয়ার হবে x to the power 0, অর্থাৎ সাধারণ পদে x বর্জিত পদ বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। সুতরাং r+1 তম বা সাধারণ পদে একই কথা, r+1 তম পদে x বর্জিত পদ বিদ্যমান। দ্যাট মিন্স x to the power 0 আছে। x বর্জিত পদ বলতে বোঝায় যে r+1 তম পদে x to the power 0 আছে। তাহলে এখানে x এর পাওয়ারটা কত আছে, শর্ত মতে লিখতে পারি আমরা x to the power 36 4r ইকুয়াল হচ্ছে x to the power 0। x to the power 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে মনে রাখবে। এখানে x to the power 0 যদি পদটি x বর্জিত হয় তাহলে x to the power 0, আর যদি বলে যে x to the power 10 এর সহগ তাহলে এখানে কত লিখবে তোমরা x to the power 10 লিখবে। যদি বলে যে x to the power 12 এর সহগ x to the power 18 এর সহগ যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এখানে ওই সংখ্যাটাই লিখবে। আশা করি বুঝতে পেরেছো। x আর x বাদ যাবে দুই পাশ থেকে,
36 মাইনাস 4r ইকুয়াল 0। এখান থেকে r এর ভ্যালু কত আসবে? r এর ভ্যালু আসবে 36/4 সমান সমান 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, r এর ভ্যালু যদি 9 হয় তাহলে কোন পদটি x বর্জিত পদ? r এর ভ্যালু আমরা এখানে বসাই দিব। বসাই দিলে কত আসবে একটু খেয়াল করে দেখো সবাই। তাহলে পদটি হবে r+1 অর্থাৎ 9+1 তম পদ বা 10তম পদ। 10তম পদটি হবে x বর্জিত পদ। আবার বলছি, আর এর ভ্যালু যেহেতু 9, তাহলে 9 এর সাথে 1 যোগ হয়ে যাবে, কারণ r+1 তম পদ। পদটি হবে 10তম পদ, অর্থাৎ 10তম পদটি হবে x বর্জিত পদ। সুতরাং নির্ণেয় মান, এখন মানটা বসাই দাও। নির্ণেয় মান আর এর ভ্যালুটা এখানে বসাই দিলে, এখানে বসাও আর এর ভ্যালুটা। আর এই ভ্যালু আসবে কত? 9 2 টু দি পাওয়ার 12 মাইনাস 9। আর এটা তো বের করেছি, এর মান আবার বসাইলে 0 আসবে। মাইনাস 1 টু দি পাওয়ার কত? 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে মাইনাস 1 এর উপর পাওয়ার যদি আমরা মাইনাস দিই, মাইনাস 1 এর উপর পাওয়ার 9, তাহলে মাইনাস আসবে, যেহেতু পাওয়ারটা বিজোড়। 12c9 2 টু দি পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটি তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে, অথবা এখানে রেখে দিলেও আমাদের অঙ্ক হয়ে যাবে। 12c9 ইন্টু 2 টু দি পাওয়ার 8, এখানে একটা গুণ চিহ্ন দেওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এটার মান ক্যালকুলেটর দিয়ে বের করে রাখতে পারবে। বেশি বড় বড় সংখ্যা হলে আর বের করা দরকার নেই, এইভাবে রাখবে। অর্থাৎ আমি এইভাবে রাখলাম, অনেক বড় সংখ্যা আসলে যেন এটা লিখে দিতে পারো, অর্থাৎ ছোট সংখ্যা আসলে ক্যালকুলেটর দিয়ে বের করবা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। কতগুলো ম্যাথ আছে আজকের আলোচনার উপর ভিত্তি করে সবাই ভালো করে খেয়াল করে শোনো। যে 10 থেকে শুরু করে একেবারে 32 পর্যন্ত এই নিয়মের অঙ্ক। এতগুলি অঙ্ক তো একদিনে করতে পারবে না, তো এর ভিতরে যে অঙ্কগুলো তোমরা এই যোগগুলো করবে, এই যোগগুলো আজকের হোমওয়ার্কটা ভালো করে লিখে নাও। 10 30 21 22 28, এই অঙ্কগুলো তোমাদের আজকের হোমওয়ার্ক। অবশ্যই এই হোমওয়ার্কগুলি তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে শুধু আলোচনার উপর ভিত্তি করে, বেসিক আলোচনার উপর ভিত্তি করে যে অঙ্কটি আমরা সমাধান করলাম, এটার উপর ভিত্তি করে সকল এই এখান থেকে 10 থেকে 32 পর্যন্ত অঙ্ক করা যাবে, একই নিয়মের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর মধ্যে 1 2 3 4 এই 5টি অঙ্ক তোমাদের আজকে হোমওয়ার্ক, অবশ্যই অঙ্কগুলো করবে। আশা করি এই যা আজকে যে আলোচনাগুলি করেছি বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করে ক্লাসটি আজকে এখানেই শেষ করছি।